না বলুন। আসলে ভিস্তি এই পেশাটা একটা প্রাচীন পেশা এবং অধুনা এখন প্রায় লুপ্তপ্রায় জীবিকা। আসলে এই ভিস্তির জীবিকা নিয়ে যখন আমি একটু কাজকর্ম করার চেষ্টা করেছিলাম, তাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারটা যখন আমি একটু বোঝার চেষ্টা করেছিলাম, আমি তখন দেখি এবং অদ্ভুত হয়ে দেখি এই জীবিকাটা শুধুমাত্র জীবিকা নয়। এই জীবিকার মধ্যে মিথোলজি জড়িয়ে আছে, গল্প জড়িয়ে আছে, রূপকথা জড়িয়ে আছে। আসলে এই সব মিলিয়ে এই ভিস্তি পেশাটাকে একটা অন্যরকম পেশার জায়গায় নিয়ে চলে গেছে। এই ভিস্তি কথাটা এসেছে বেহেস থেকে। তখনকার সেই সময়কার মানুষরা মনে করতেন, মুসলিম সমাজও মনে করতেন যে বেহেস মানে সেই স্বর্গীয় একটা জায়গা যেখানে ফুলে ফলে সমৃদ্ধ সবুজ বন, সেখানে ঝর্ণার মধ্যে জল বেরিয়ে বয়ে যাচ্ছে। সেখান থেকে যেন এই ভিস্তিওয়ালারা জল নিয়ে এসে সাধারণ মানুষকে সেই জল দান করছেন। এরা এই ভিস্তিওয়ালাদের জল একটা স্বর্গীয় প্রতিরূপ হিসাবে মনে করত। ফলে দেখা যায় যে এদের যে পেশা এবং এদের যে জড়িয়ে গল্প, এই গল্পগুলো তাদের পেশাকে যেন একটা অন্য মাত্রায় নিয়ে চলে গেছে। আমরা যদি দেখতে পাই তাহলে দেখব যে ভারতবর্ষে এই ভিস্তিরা আসেন মুসলিমদের হাত ধরে, মুসলিম ইনভেশনের হাত ধরে। সাউথ ইস্ট বা মিডল ইস্ট এশিয়া থেকে যেসব মুসলিম ইনভেশনসরা ভারতবর্ষে আক্রমণ করেছে, সেই সৈন্যদলের হাত ধরেই এই ভিস্তিরা ভারতবর্ষে প্রবেশ করে এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আসলে এদের প্রধান কাজ ছিল এই যে মিলিটারি বা এই যে সৈনিক বা সৈন্যবাহিনীকে জল দেওয়া। এই জলের সাপ্লাই লাইনটা ঠিক রাখার জন্য এই ভিস্তিদের ব্যবহার করা হতো এবং অবশ্যই এটা তারা অত্যন্ত দারুণভাবে করতেন। এই গল্প বলতে বলতে আরেকটা গল্প মনে পড়ে যায়, যেটা না বললেই নয়। সেটা হচ্ছে কোনো একটি ভিস্তি কোনো এক রাজাকে যুদ্ধক্ষেত্রে জল দিয়ে বাঁচায় এবং রাজা তার খোয়াইশ পূরণের জন্য তাকে বলে যে তোমার কি চাই। তখন সেই ভিস্তি বলে যে আমাকে একদিনের জন্য ভারতবর্ষের রাজা করে দিন। তার খোয়াইশ পূরণ করা হয় এবং সে একদিনের জন্য হলেও ভারতবর্ষের রাজা হয়েছিল। সবথেকে মজার ব্যাপার হয়েছে যে আমি যখন এই ভিস্তিদের নিয়ে কাজ করতে থাকি, আমি দেখেছি কলকাতার সিনিয়র মোস্ট ভিস্তিওলাই বলা হয়, তারা সবাই এই গল্পটা জানেন এবং সবাই এই গল্পটাকে নিয়ে বেশ শ্লাঘা অনুভব করেন। তারা ভাবেন যে তারাও ভারতবর্ষের রাজা হয়েছিল অন্তত একদিনের জন্য। এবার আমি যদি কলকাতা চ্যাপ্টারের দিকে আসি তাহলে দেখব যে কলকাতায় এখন ভিস্তিদের মাত্র দুটো অংশ বা 3-4টে অংশ, প্রায় ধরুন 10-20 জন মানুষ আছেন যারা শুধু এই ভিস্তিওলার কাজ করছেন। আসলে এটা বুঝতে হবে যে ওরা যে জিনিসটা করে জল দেয় তাকে বলা হয় মশক হচ্ছে আসলে একটা ছাগলের চামড়া দিয়ে তৈরি একটা জলের থলে, যার গলার কাছটা বন্ধ করে দিয়ে জল ভর্তি করে 4 জায়গায় জল দেওয়া হতো। কলকাতার হিন্দু সমাজ এই চামড়ার থলেতে দেওয়া জল খুব একটা গ্রহণ করতো নয়। ফলে কলকাতায় এদের রমরমাটা কোনোদিনই খুব একটা বেশি ছিল না মধ্যবিত্ত মানুষের জায়গা থেকে। কিন্তু যদি আমরা কলকাতায় প্রাচীন কিছু ছবি দেখতে পাই তাহলে আমরা দেখতে পাবো যে ক্যালকাটা কর্পোরেশন তখনও হয়নি, মানে ক্যালকাটা যারা ডেভেলপমেন্ট ছিলেন, যাদের আমরা পিস অফ জাস্টিস বলি, তারা কলকাতার রাস্তা ধোয়ার জন্য ভিস্তিদের অ্যাপয়েন্টমেন্ট করতেন। কেন তখন তো পাকা রাস্তা ছিল না, ধুলো উঠতো, কাঁচা রাস্তা ছিল। এই ধুলোগুলো যাতে না ওঠে, ধুলোগুলো যাতে চাপা পড়ে, প্রাচীন ছবির মধ্যে আমরা এই ভিস্তিদের সারিবদ্ধভাবে কলকাতার রাস্তা পরিষ্কার করছে তার একটা ছবি দেখতে পাই। কলকাতায় খাবার জলের জন্য দুটো পুকুর ছিল, তার মধ্যে গোলদিঘি, মানে রাইটার্সের উল্টো দিকে গোলদিঘি একটা অন্যতম দিঘি ছিল। সেই দিঘি থেকে ভিস্তিরা জল তুলে নিয়ে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন এবং এরকম বেশ কিছু ছবি পাওয়া যায়। কিন্তু 1911 সালে যখন ক্যালকাটা ডেভেলপমেন্ট ট্রাস্ট শুরু হয় তখন এদের গুরুত্ব একটু কমতে থাকে, কেননা বাড়ি বাড়ি জলের লাইন দেওয়া শুরু হয়।
সেই সময় মানুষ জল পেয়ে যাওয়ার ফলে এদের জল দেওয়ার গ্রহণযোগ্যতাটা একটু কমে এবং রাস্তাটা পরবর্তীকালে যখন বাঁধাই হয়ে যায়, মানে বিটুমিনাইজ তো ছিল না তখন, পিচ ইত্যাদি যখন তৈরি করা হয় বা খোয়ার রাস্তা তৈরি করা হয়, তখনও এদের কাজটা আর খুব একটা দরকার পড়ে রইল না। ফলে প্রথম যেটা বলেছিলাম যে এটি একটি অত্যন্ত প্রাচীন একটি পেশা এবং অধুনা একটা লুপ্তপ্রায় জীবিকা। কলকাতার 2-3 জায়গায় এদের এখনও দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে সেন্ট্রাল এভিনিউ মেট্রো স্টেশন থেকে আপনি যদি টি বোর্ডের দিকে যান, ওই জায়গায় একজনকে পাওয়া যায়, আর ফি স্কুল স্ট্রিটের পেছন দিকে কিছু মানুষ আছে যাদের আপনি খোঁজ করতে পারবেন।